এখনকার প্রাইম টাইম নিউজ নিয়ে আমি আপনাদের সাথে আছি মৃন্ময়, আর আপনারা দেখছেন নিউজ বাংলা নেটওয়ার্ক। এখন খবর বিস্তারিত। উত্তর ত্রিপুরার পানিসাগরের অগ্নিপাশা এলাকায় ঘটে যাওয়া কাণ্ডের ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। শনিবার প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এমনটাই জানান প্রদেশ বিজেপির মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য। রাজ্যের রিয়াং শরণার্থীদের পুনর্বাসনের বিরুদ্ধে ষষ্ঠ দিনের বন্ধ ভয়াবহ রূপ ধারণ করে উত্তর ত্রিপুরা জেলায়। কাঞ্চনপুর মহকুমায় ব্রু শরণার্থীদের পুনর্বাসন ইস্যুতে 10টি সংগঠন যৌথভাবে পানিসাগরের ছন্তৈলে জাতীয় সড়ক অবরোধকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে উত্তর ত্রিপুরার অগ্নিপাশা এলাকা। আরক্ষা কর্মী এবং আন্দোলনকারীদের মধ্যে দীর্ঘ সময় ধরে সংঘর্ষ হয়। তখন পুলিশের গুলিতে এক আন্দোলনকারীর মৃত্যু হয় বলে অভিযোগ। রাজ্য সরকার এই বিষয়ে ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে। শনিবার প্রদেশ বিজেপি কার্যালয়ে আহত সাংবাদিক সম্মেলনে এমনটা জানান প্রদেশ বিজেপির মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য। তিনি বলেন, এদিনের ঘটনা অনভিপ্রেত ঘটনা, কোনোভাবেই এই ধরনের ঘটনা কাম্য হতে পারে না। কেন এই ঘটনার পেছনে কি রহস্য লুকিয়ে রয়েছে সবটা প্রকাশ্যে আসা প্রয়োজন। এক্ষেত্রে সরকার যে উদ্যোগ নিয়েছে তার সাধুবাদ জানিয়েছেন তিনি। প্রদেশ বিজেপি বিশ্বাস করে সহসাই তদন্তক্রমে প্রকৃত সত্য বেরিয়ে আসবে। এই ঘটনায় যিনি প্রয়াত হয়েছেন অর্থাৎ শ্রীকান্ত দাসের আত্মার সদ্গতি কামনা করেন নবেন্দু ভট্টাচার্য। রাজ্য সরকার ইতিমধ্যেই প্রয়াত শ্রীকান্ত দাসের পরিবারকে 5 লক্ষ টাকা আর্থিক সাহায্য প্রদানের ঘোষণা দিয়েছে। বিজেপি দলের পক্ষ থেকেও সার্বিক বিষয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে, পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে। দলের নেতৃত্ব তথা মন্ত্রী শান্তনা চাকমা ঘটনাস্থলে রয়েছেন, আন্দোলনকারীদের সঙ্গে কথা বলছেন। দীর্ঘ সময় ধরে আলোচনা হয়েছে। আলোচনা ক্রমে আন্দোলনকারীরা আপাতত তাদের আন্দোলন প্রত্যাহার করবার সিদ্ধান্ত ঘোষণা করেছেন। একটা দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে বিজেপি মনে করে কোনো অংশের মানুষের যেন স্বার্থ ক্ষুণ্ণ না হয়। রাজ্য সরকার সেই লক্ষ্যে কাজ করে চলেছে বলে জানিয়েছেন নবেন্দু ভট্টাচার্য। পুলিশের গুলিতে একজনের মৃত্যু হয়েছে বলে অভিযোগ। আমরা সরকারের যে বিভিন্ন বিভাগ আছে সেই বিভাগের সঙ্গে আলোচনা ক্রমে আমরা জানতে পেরেছি রাজ্য সরকার এই বিষয়ে ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্তের নির্দেশ দিয়েছে। এই যে ঘটনা সেটা অনভিপ্রেত ঘটনা, কোনোভাবেই এই ধরনের ঘটনা কাম্য হতে পারে না। কেন এমনটা ঘটলো, কি এর পেছনে কি রহস্য লুকিয়ে আছে সবটাই বেরিয়ে আসা প্রয়োজন। এক্ষেত্রে সরকার যে উদ্যোগ নিয়েছে তাকে আমরা সাধুবাদ জানাই এবং আমরা বিশ্বাস করি অচিরেই তদন্তের ক্রমে প্রকৃত সত্য বেরিয়ে আসবে। যিনি প্রয়াত হয়েছেন শ্রীকান্ত দাস, আমরা তার আত্মার সদ্গতি কামনা করি এবং পরিবার পরিজনের প্রতি সমবেদনা জানাই। রাজ্য সরকার ইতিমধ্যেই এই ক্ষতিগ্রস্ত পরিবারটিকে 5 লক্ষ টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন। পার্টির তরফ থেকেও স্থানীয়ভাবে ভিন্নভাবে খোঁজ খবর নেওয়া হচ্ছে, পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে। আমাদের পার্টির নেত্রী তথা রাজ্যের মন্ত্রী শান্তনা চাকমা সেখানে গেছেন। ইতিমধ্যেই আমাদের জানানো হয়েছে তিনি ওই জয়েন্ট অ্যাকশন কমিটি যেটা আছে, আন্দোলন চালিয়ে যাচ্ছিল তাদের সঙ্গে কথাবার্তা হয়েছে। নাতি দীর্ঘ সময় ধরে এই আলোচনা চলে এবং এই আলোচনা ক্রমে তারা তাদের আন্দোলন আপাতত প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করেছে। আমরা মনে করি এতে
যে সমস্যা চলছিল তা সমাধানের পথে এই সিদ্ধান্ত সহায়ক হবে। আমরা চাই, একটা দায়িত্বশীল রাজনৈতিক দল হিসাবে আমরা মনে করি কোন অংশের মানুষের যাতে স্বার্থ ক্ষুণ্ণ না হয় এবং রাজ্য সরকার সেই লক্ষ্যেই কাজ করে চলেছে। কিন্তু আজকের যে এই অনভিপ্রেত ঘটনা, এই ঘটনার তদন্তক্রমে যাবতীয় তথ্য বেরিয়ে আসবে এবং সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন বলে আমরা বিশ্বাস করি। আগরতলা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। রাজ্যের অ্যাডভোকেট জেনারেল অরুণ ভৌমিক ছিলেন সকলের আপনজন। তিনি নিজে ছিলেন একটি প্রতিষ্ঠান। প্রয়াত অরুণকান্তি ভৌমিকের মৃত্যুতে এমনটাই অভিমত ব্যক্ত করলেন সাংসদ প্রতিমা ভৌমিক। রাজ্যের একজন স্বনামধন্য ব্যক্তিত্ব ছিলেন প্রয়াত অ্যাডভোকেট জেনারেল অরুণকান্তি ভৌমিক। তিনি নিজেই একটা প্রতিষ্ঠান, তিনি সকলের আপনজন ছিলেন। অ্যাডভোকেট জেনারেল অরুণকান্তি ভৌমিকের মৃত্যুতে এই অভিমত ব্যক্ত করলেন সাংসদ প্রতিমা ভৌমিক। তিনি আরও বলেন, প্রয়াত অরুণকান্তি ভৌমিক করোনা আক্রান্ত হয়েছিলেন, কিন্তু যতদিন তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ততদিন উনাকে দেখতে গিয়েছিলেন সাংসদ। শুক্রবার এয়ার অ্যাম্বুলেন্সে করে উনাকে কলকাতা নিয়ে যাওয়া হয়, কিন্তু সকল প্রচেষ্টাকে ব্যর্থ করে দিয়ে তিনি না ফেরার দেশে চলে গিয়েছেন। উনার মৃত্যুতে রাজ্যের অপূরণীয় ক্ষতি হয়েছে। উনার আত্মার সদ্গতি কামনার পাশাপাশি উনার পরিবার পরিজনদের প্রতিও সমবেদনা জ্ঞাপন করেছেন সাংসদ প্রতিমা ভৌমিক। আমাদের রাজ্যের স্বনামধন্য এক ব্যক্তিত্ব, অ্যাডভোকেট জেনারেল, বর্তমানে নিজেই উনি একটা ইনস্টিটিউশন, প্রত্যেকের আপনজন, নিপাট ভদ্রলোক। উনি পোস্ট কোভিডে ছিলেন, কিন্তু যেদিন থেকে ওনাকে, যতদিনে আগরতলা ছিলেন হসপিটালে ভর্তি, প্রত্যেক দিন আমি দিনের বেলা একবার, রাত্রিবেলা একবার যেতাম। প্রথম দিন যখন অসুস্থ হয়েছেন, যখন গেলাম, ওনার মধ্যে যে প্রাণ চঞ্চলতা ছিল, কিন্তু সেটা ধীরে ধীরে আমার নিজের চোখের সামনে একটা লক্ষ্য করেছি। কিন্তু ওনাকে গতকালকে অ্যাপোলো হসপিটালে এয়ার অ্যাম্বুলেন্সে লিফট করে নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু আমাদের সব প্রচেষ্টাকে উনি ব্যর্থ করে দিয়েছেন, মৃত লোকে পাড়ি দিয়েছেন। ওনার মৃত্যু ব্যক্তিগতভাবে আমার জীবনের একটা বড় শূন্যতা, কারণ আমি 99 থেকে ওনাকে সঙ্গে আমার সম্পর্ক, যখনই কোনো ধরনের সমস্যা হতো ওনার সঙ্গে কথা বলতাম, সবসময় হাসি মুখে সমস্যার সমাধান করে দিয়েছেন আমার মতো হাজারো লোকের। তা আমাদের রাজ্যের জন্য একটা অপূরণীয় ক্ষতি, আমার ব্যক্তিগত ক্ষতি, আমি সেটা বললাম। এই ক্ষতিকে পূরণ করা এটা অসম্ভবে। আমি মনে করব, আমি যেটা বুঝি যে আমাদের রাজ্যের যেটা ক্রিকেটের কিংবদন্তি যেমন সচিন রয়েছেন, তেমনি উনি আমাদের আইনের দিকে এবং উপদেষ্টা হিসেবে আমাদের স্টেটের এমন একজন ব্যক্তিত্ব, যেটা আমাদের স্টেটের জন্য, আমার ব্যক্তিগত জন্য এমন হাজারো লোকের অপূরণীয় ক্ষতি। তো ভগবানের কাছে প্রার্থনা করি, ওনার আত্মার সদ্গতি কামনা করছি এবং পরিবারকে এবং আমরা সবাইকে যাতে ভগবান শক্তি দেয় এই দুঃখ থেকে আমরা উত্তরণ করব এবং ওনার স্মৃতির প্রতি আমার শ্রদ্ধাঞ্জলি অর্পণ করছি। আগরতলা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। আইএনপিটির কেন্দ্রীয় কমিটির উদ্যোগে শনিবার আগরতলা প্রেস ক্লাবে এক বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে উপস্থিত ছিলেন আইএনপিটির সভাপতি বিজয় রাঙ্কল, সম্পাদক জগদীশ দেববর্মা সহ অন্যান্যরা।
শনিবার আগরতলা প্রেস ক্লাবে আইএনপিটির কেন্দ্রীয় কমিটির এক বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে উপস্থিত ছিলেন আইএনপিটির সভাপতি বিজয় রাঙ্খল, সম্পাদক জগদীশ দেববর্মা সহ অন্যান্যরা। এদিনের বৈঠকে কাঞ্চনপুরের ব্রু শরণার্থী ইস্যু সহ সাম্প্রতিক সময়ে রাজনৈতিক বিষয়গুলো নিয়ে আলোচনা হয় বলে জানিয়েছেন আইএনপিটির সম্পাদক জগদীশ দেববর্মা। পরবর্তী সময়ে বৈঠক থেকে গৃহীত সিদ্ধান্তগুলো জানিয়ে দেয়া হবে বলে জানিয়েছেন তিনি। আজকে 144 ধারা সেখানে বলবৎ করা হলো। এই রাজ্যের ইতিহাসে কিন্তু কখনো কোনো আন্দোলনকারীরা, এটা অন্তত আমরা দেখিনি কোনো রাজনৈতিক সংস্থা ছাড়াও কোনো অন্যান্য সংস্থা এইভাবে 144 ধারাকে অমান্য করে আন্দোলন করার কোনো নজির ত্রিপুরার ইতিহাসে নেই। তো হোয়াই দি গভর্নমেন্ট ইজ কিপিং কোয়াইট, এবং এখানে কেন করছে আন্দোলন? আমি নাগরিক সুরক্ষা মঞ্চের বিরুদ্ধেই বলছি না, বলতেও চাই না, আসলে জানিও না এই সংগঠনের কাজটা কি। যে যারা আন্দোলনটা করছে এদের কোনো নিজের বাড়ি দখল হচ্ছে, এদের ব্যক্তিগত কোনো সম্পদ দখল হচ্ছে, সেখানে ব্রুদের রিহ্যাবিলিটেশন দিতে কি? এটা আমার প্রশ্ন। আর যদি না হয় তাহলে এই লোকগুলো কেন আন্দোলন করছে? হোয়াট ইজ দেয়ার প্রবলেম? এবং আমার জানা মতো এই যে নাগরিক সুরক্ষা মঞ্চের যারা, আমার কাছে যতটুকু খবর আছে, মোস্ট অফ দেম আর নন ট্রাইবাল, তার মানে নন রিয়াং, নন দেববর্মা, নন জমাতিয়া, এবং এডিসি এলাকাতেই ব্রুদের রিহ্যাবিলিটেশন দেওয়ার চেষ্টা চলছে যতটুকু খবর আমাদের কাছে। তাহলে ওই লোকগুলোর গায়ে আগুন লাগছে কেন? হোয়াই? এবং এখানে একটা জিনিস দেখুন, ত্রিপুরা রাজ্যের ইতিহাসে আমরা যারা ত্রিপুরার নাগরিক, আমরা জানি যে এই রাজ্যের সবচেয়ে পিছিয়ে পড়া হচ্ছে রিয়াংরা, এবং তাদের জন্য আলাদা করে একটা দপ্তর আছে, আপনারা জানবেন, পিজিপি। আগরতলা প্রেস ক্লাব থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। মৎস্য উৎপাদনের দিকে এগিয়ে আছে রাজ্য। বিজ্ঞান ভিত্তিক মৎস্য উৎপাদনে জাতীয় স্তরে পুরস্কার পেয়েছে রাজ্য। শনিবার রাজধানীর প্রজ্ঞা ভবনে বিশ্ব মৎস্য দিবস উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে এই কথা বললেন মৎস্যমন্ত্রী এনসি দেববর্মা। উত্তর পূর্বাঞ্চলের মধ্যে মৎস্য উৎপাদনের দিক দিয়ে ত্রিপুরা রাজ্য অনেকটাই এগিয়ে। বিজ্ঞান ভিত্তিক মৎস্য উৎপাদনের জন্য ভারতের জাতীয় স্তরে পুরস্কৃত হয়েছে আমাদের রাজ্য। তবে এখানেই থেমে থাকলে হবে না, আরও বেশি এগিয়ে যেতে হবে। শনিবার রাজধানী প্রজ্ঞা ভবনে বিশ্ব মৎস্য দিবস উপলক্ষে মৎস্য দপ্তরের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে যোগ দিয়ে এই কথা বললেন রাজ্যের মৎস্যমন্ত্রী এনসি দেববর্মা। তিনি বলেন, রাজ্যের বাজারগুলোতে ফিশারি মার্কেট স্টোর খোলা হয়েছে, তবে এখন পর্যন্ত বর্তমান রাজ্য সরকার 10টি ফিশারি মার্কেট স্টল তুলে দেয়া হয়েছে। মৎস্য চাষে অগ্রগতির দিকে এগুচ্ছে ত্রিপুরা। উত্তর পূর্বাঞ্চলের মধ্যে বৃহত্তম মৎস্য প্রজেক্ট হল সুখসাগর জলা। এর কাজ চলছে রাজ্যে, আর এই প্রজেক্ট বাস্তবায়িত হলে আগামী দিনে দেশের অন্যান্য রাজ্যে মাছ সরবরাহ করা সম্ভব হবে বলে অভিমত ব্যক্ত করেন মন্ত্রী এনসি দেববর্মা। আগামী বছর একই দিনে রাজ্যবাসীর কাছে মৎস্য চাষের উন্নয়নের রিপোর্ট কার্ড তুলে দেয়া হবে বলে জানিয়েছেন মন্ত্রী। আর মৎস্য চাষের পাশাপাশি রাজ্য স্বয়ংভর করতে মুক্ত চাষও গবাদিতে শুরু হয়েছে। সরকার সেই বিষয়ে গুরুত্ব সহকারে কাজ করে চলেছে বলে জানিয়েছেন মন্ত্রী। এদিন অনুষ্ঠানের শেষে 8টি ফিশ ক্লিনিক ভ্যান এবং 2টি মালবাহী অটো তুলে দেয়া হয়, যাতে করে বিজ্ঞানীরা জল পরীক্ষার জন্য যে ফিশ ক্লিনিক ভ্যান নিয়ে মৎস্য চাষীদের জলাশয় পরিদর্শন করতে পারেন তা যাতে আরও বেশি উন্নততর হয় এবং যাতে তাদের আরও বেশি সুবিধে হয়, এবং মালবাহী অটোগুলো দিয়ে বায়ু সঞ্চালয় এবং বিভিন্ন সামগ্রী আনা নেয়া করতে পারেন তারা। অনুষ্ঠানে মন্ত্রী ছাড়া উপস্থিত ছিলেন দপ্তরের অধিকর্তা SR কুমার, পশ্চিম জেলা সভাধিপতি অন্তরা দেব সরকার সহ অন্যান্য বিশিষ্টরা। আন্তর্জাতিক মৎস্য দিবস, তার অর্থ গ্লোবালি এটা আজকে পালিত হচ্ছে আমাদের দেশে, ভারতে এবং ভারতের বিভিন্ন রাজ্যে এটা পালিত হচ্ছে। আজকে 21 তারিখ এই নভেম্বর, ওয়ার্ল্ড ফিশারি ডে। আমরা এই ত্রিপুরা উত্তর পূর্বাঞ্চলের 8টি রাজ্যের মধ্যে
মাছের উৎপাদন এবং মাছ চাষের দিকে এই 8টা উপকরণের মধ্যে আমরা দাবি করতেই পারি আমরা অনেক এগিয়ে। আমাদের প্রতিবেশী রাজ্য আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, অরুণাচল প্রদেশ, সিকিম, তাদের থেকে আমরা এগিয়ে আছি। এটা শুধু আমাদের দাবি নয়, এটা স্বীকৃত, জাতীয় স্তরে স্বীকৃত। আমরা সবাই জানি প্রতি বছর আমাদের এই রাজ্য জাতীয় স্তরে বিভিন্ন ক্ষেত্রে মৎস্য চাষের বিজ্ঞান ভিত্তিক উন্নয়ন এবং স্বীকৃতির জন্য আমরা পুরস্কৃত হচ্ছি। আগরতলা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। জিবির ব্লাড ব্যাংকে টিআইটি অ্যালামনি অ্যাসোসিয়েশনের উদ্যোগে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন সাংসদ প্রতিমা ভৌমিক। টিআইটি অ্যালামনি অ্যাসোসিয়েশন অর্গানাইজেশনের উদ্যোগে শনিবার এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। জিবি ব্লাড ব্যাংকে এই শিবিরের আয়োজন করা হয়। শিবিরে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের সাংসদ প্রতিমা ভৌমিক সহ অন্যান্যরা। এদিনের শিবিরে টিআইটি অ্যালামনি অ্যাসোসিয়েশন অর্গানাইজেশনের সদস্যরা উৎসাহের সঙ্গে স্বেচ্ছায় রক্তদান করেন। শিবিরে উপস্থিত হয়ে সাংসদ প্রতিমা ভৌমিক সকলকে উৎসবের মেজাজে রক্তদানে এগিয়ে আসবার আহ্বান জানান। তিনি বলেন, নিজ নিজ এলাকায় ঘটা করে ক্যাম্প না করে জিবি হাসপাতালের ব্লাড ব্যাংকে এসে রক্তদান করতে পারলে অনেকটাই ভালো। সমাজের প্রতি সকলের যে দায়বদ্ধতা রয়েছে সকলে তা পালন করবে বলে আশা ব্যক্ত করেন মাননীয় সাংসদ। এদিন যারা রক্তদানে এগিয়ে এসেছিলেন তাদেরকে ধন্যবাদ জানিয়েছেন সাংসদ প্রতিমা ভৌমিক। আমাদের টিআইটির যারা রয়েছেন তারা ভলান্টিয়ার ভাইরা ব্লাড ডোনেশন করছেন। আমাদের এজিএমসির ব্লাড ডোনেশন যে ব্লাড ব্যাংকে ওনারা দিচ্ছেন আর্তের সেবায়। বিশেষ করে আজকের দিনে আমরা খুব ভারাক্রান্ত, প্রত্যেকটা মানুষই। আমাদের রাজ্যের স্বনামধন্য এক ব্যক্তিত্ব, নিজেই এক ইনস্টিটিউশন ছিলেন, অ্যাডভোকেট জেনারেল আমাদের অরুণ কান্তি ভৌমিকের প্রয়াণ, তার মধ্যেও কাজ করতে হয় আমাদেরকে। তো আমি আজকে টিআইটির যে ভাইয়েরা ব্লাড ডোনেট করছেন, যেটা অর্গানাইজ করেছেন, তাদেরকে আমি ধন্যবাদ জানাই। আগামী দিন যাতে আরও বেশি করে একটা সাইকেল করে ইয়ারলি 3 বার ওনারা দিতে পারেন, আমি তাদের কাছে আহ্বান করব। আর সবাইকে আরও বেশি উৎসবের মেজাজে আর্তদের সেবায় ব্লাড ডোনেট করার জন্য আমি আহ্বান করছি। আগরতলা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। চুরি যাওয়া বাইক সহ বাইক চোরকে আটক করল আগরতলা থানার পুলিশ। জানা যায় ধৃত ওই বাইক চোরের নাম হৃদয় সরকার। 18 নভেম্বর রাজধানীর বর্ডার গুলচক্কর এলাকা থেকে TR01P5959 নম্বরের একটি বাইক চুরি হয়ে যায়। বাইক মালিক পশ্চিম আগরতলা থানায় একটি মামলা দায়ের করেন। থানায় মামলা দায়ের হওয়ার পর পশ্চিম আগরতলা থানার পুলিশ ঘটনার তদন্তে নামে। ঘটনার তদন্তক্রমে পুলিশ শুক্রবার বিকেলে হৃদয় সরকার নামে এক বাইক চোরকে আটক করে। তার কাছ থেকে উদ্ধার হয় চুরি যাওয়া বাইকটি। জিরানিয়া থেকে অভিযুক্তকে আটক করা হয়। পশ্চিম আগরতলা থানার ওসি জানান, ধৃত বাইক চোরের বাড়ি সোনামুড়া এলাকায়। সে পেশায় একজন বাইক মেকানিক। শনিবার তাকে আদালতে সুপার করা হয়। রাত্রিতে যে কোনো সময় বর্ডার গুলচক্কর বাজার থেকে কেবাঘাড়া একটি হিরো পালসার ইম্পালস বাইক, যার নাম্বার TR01P5959 চুরি করে নিয়ে যায়। এরপর বিভিন্ন জায়গাতে আমরা সোর্স এনগেজ করি, খবরাখবর নেই এবং আজকে জিরানিয়া থানার সহযোগিতায় বাইকটি আমরা উদ্ধার করি। একজন আসামি, ওনার নাম হৃদয় সরকার, ওনার পজিশন থেকে বাইকটি পাওয়া যায়। বাইকটি আমরা সিজ করি। আসামিকে আমরা অ্যারেস্ট করেছি, কালকে কোর্টে পাঠাবো রিমান্ডের জন্য। এর সঙ্গে যারা জড়িত আছে তাদেরকেও আমরা চেষ্টা করবো এই কেসে তোলার জন্য। আগরতলা
লেম্বুছড়া থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। লেম্বুছড়া ফিশারি কলেজের উদ্যোগে অনুষ্ঠিত 5 দিন ব্যাপী প্রশিক্ষণ শিবিরের শেষ দিনে মধুপুর কমিউনিটি হলে এক সমাপ্তি অনুষ্ঠান করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। লেম্বুছড়া ফিশারি কলেজের উদ্যোগে কমলাসাগর বিধানসভার দক্ষিণ মধুপুর পঞ্চায়েতের 34 জন বেনিফিশিয়ারিদের নিয়ে 5 দিনের প্রশিক্ষণ শিবিরের শেষ দিনে মধুপুর স্কুল কমিউনিটি হলে এক অনুষ্ঠান করা হয়। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী রতনলাল নাথ, ফিশারি দপ্তরের অধিকর্তা দিলীপ কুমার দাস, বিশালগড় চেয়ারপারসন ছন্দা দেববর্মা সহ অন্যান্যরা। এদিন 34 জন বেনিফিশিয়ারিদের নিয়ে আলোচনা করা হয় স্বয়ং সম্পূর্ণ হতে গেলে কি করণীয় তা তিনি ব্যাখ্যা করে বুঝান। উল্লেখ্য, মৎস্য দিবসকে কেন্দ্র করেই এই অনুষ্ঠান করা হয়। পরবর্তী সময়ে বেনিফিশিয়ারিদের হাতে তাদের শংসাপত্র তুলে দেয়া হয়। এক বছর কত টন মাছ উৎপাদন হতো? 72,273 মেট্রিক টন। 72,273 মেট্রিক টন আমাদের রাজ্যে উৎপাদন হতো। আজকে কত উৎপাদন হয়েছে? 77,630 মেট্রিক টন। আপনি জানেন, আমার কাছে একটা তথ্য রয়েছে, আপনি দেখলে আশ্চর্য হবেন। ভারতবর্ষের মধ্যে বেস্ট ফিশারিজ, সবচেয়ে শ্রেষ্ঠ মৎস্যচাষী কে? কোথাকার জানেন? তেলিয়ামুড়া আমাদের লালচাঁদ সরকার, তেলিয়ামুড়া মহকুমার লালচাঁদ সরকার বেস্ট ফিশারম্যান আজকে, এবং সেকেন্ড হয়েছে শ্রেষ্ঠ মৎস্যচাষী হিসেবে অর্ধেন্দুনাথ, এবং এছাড়া সুবোধ দাসকে উত্তর পূর্ব ভারতের 8টি রাজ্যের মধ্যে বেস্ট হ্যাচারি সম্মান লাভ করেছে। আজকে মানুষ দেখবেন ধান চাষ থেকে ছেড়ে দিয়ে ধীরে ধীরে এইসব অ্যালাইড সেক্টর, ফিশারি, হর্টিকালচার, অ্যানিমাল রিসোর্সেস দিকে মানুষ যাচ্ছে। এবং আমি বলছি আগে যে রোজগার, ঘরে ঘরে রোজগার, সেই জন্য রাজ্য সরকার, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী সবচেয়ে গুরুত্ব দিচ্ছে ঘরে ঘরে রোজগার। আমি যতক্ষণ পর্যন্ত ঘরে ঘরে রোজগার না করব, ততক্ষণ পর্যন্ত আমাদের এই ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা হবে না। লেম্বুছড়া থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। এবারে ডিগ্রি ফাইনাল পরীক্ষায় বাংলা অনার্সে সর্বোচ্চ নম্বর পেয়ে গোল্ড মেডেল সহ প্রথম হয়েছে পাথারকান্দির পূর্বাশীল। তারই সাফল্যে অভিনন্দন জানালেন কলেজ কর্তৃপক্ষ থেকে শুরু করে বর্তমান ও প্রাক্তন বিধায়ক সহ বিশিষ্ট জনেরা। আসাম বিশ্ববিদ্যালয়ের অধীন এবারের ডিগ্রি ফাইনাল পরীক্ষায় বাংলা অনার্সে সর্বোচ্চ নম্বর পেয়ে প্রথম বিভাগে প্রথম গোল্ড মেডেল হয়েছে পাথারকান্দি কলেজের ছাত্রী পূর্বাশীল। তার এই অসাধারণ কৃতিত্বে বেজায় খুশি কলেজ কর্তৃপক্ষ সহ পরিচিত মহল। জানা গিয়েছে, পাথারকান্দির উত্তর রেল গেটের বাসিন্দা তথা জলসেচ বিভাগের কর্মী প্রবীর কুমার শীল এবং অঞ্জনা শীলের দ্বিতীয় মেয়ে পূর্বাশীল এ বছরের বিএ চূড়ান্ত পরীক্ষায় 74.9% নম্বর পেয়ে বাংলা অনার্সে উত্তীর্ণ হয়ে গোটা পাথারকান্দির মান বাড়িয়ে দিয়েছে কৃতি ছাত্রী পূর্বাশীল। শুক্রবার তার সেই সাফল্যে উল্লাসে মেতে উঠেন পাথারকান্দি কলেজের ছাত্রছাত্রীরা। পাশাপাশি তার এই অসাধারণ সাফল্যে বেজায় খুশি কলেজ কর্তৃপক্ষ। এদিন কলেজ প্রাঙ্গণে কৃতি ছাত্রী পূর্বাশীলকে বিভিন্ন ধরনের উপহার সামগ্রী দিয়ে সংবর্ধনাও দেয়া হয়। কলেজের সব ধরনের কর্মচারীদের পক্ষ থেকে পূর্বাশীলকে অভিনন্দন জানানো হয়েছে। অভিনন্দন জানিয়েছেন পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল, প্রাক্তন বিধায়ক মণিলাল গোয়ালা, পাথারকান্দি জলসেচ বিভাগের এসডিও প্রশান্ত দে সহ আরও বহু সংগঠনের কর্মকর্তারা। এদিকে শনিবার সাংবাদিকদের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে কৃতি ছাত্রী পূর্বাশীল পাথারকান্দি কলেজের প্রতিষ্ঠাতা অধ্যাপক প্রয়াত কমরুল হকের প্রতি শ্রদ্ধা নিবেদন করে জানান, যদি কমরুল হক স্যার এই কলেজের প্রতিষ্ঠা না করতেন তাহলে হয়তো আমি আজ এই সাফল্য পেতাম না। কলেজের অধ্যক্ষ সহ অন্যান্য শিক্ষকরাও তার পড়াশোনার জন্য যথেষ্ট পরামর্শ দিয়েছেন এবং তাদের পরামর্শ অনুসরণ করে জ্ঞান অর্জনে ব্রতী হয়ে এই সাফল্য করতে পেরেছে বলে জানিয়েছে সে। তার এই সাফল্যের জন্য মাতা পিতা শিক্ষক শিক্ষিকাদের অবদানের কথা স্বীকার করে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে কৃতি ছাত্রী পূর্বাশীল।
ইতিমধ্যে MA ডিগ্রি অর্জনের জন্য আসাম বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন করেছে সে। তারপর PhD করবার ইচ্ছাও প্রকাশ করে এই কৃতি পড়ুয়া। জ্ঞান অর্জনে সফলতা পেতে হলে সর্বদা শিক্ষকদের সুপরামর্শ অনুসরণ করে পড়াশোনায় মনোনিবেশী হওয়ার জন্যই ছাত্রছাত্রীদের প্রতি অনুরোধ জানায় কৃতি পড়ুয়া পূর্বাশীল। উল্লেখ্য, পূর্বাশীল মাধ্যমিক থেকে BA ফাইনাল পর্যন্ত প্রতি ক্ষেত্রেই প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছে। প্রথমে আমি আমার রেজাল্টের জন্য প্রয়াত কমল হক স্যারকে প্রণাম জানাই, কারণ স্যার যদি এই কলেজটা আনতেন না হয়তো আমিও এখানে পড়তাম না, রেজাল্টও এইভাবে হতো না। তো আমার স্বপ্ন ছিল যে প্রথম দিন জানতে পারি যে গোল্ড মেডেলের কথাটা। গোল্ড মেডেল আসলে আমি প্রথমে জানিনি, ওটা আমার দিদির কাছ থেকে আমি জানতে পারি, কারণ আমার দিদিও গোল্ড মেডেলের পায়নি, কিন্তু ও সেকেন্ড পজিশন হয়েছিল। তো আমারও তখন থেকে ওই আমাকে উৎসাহ করে যে গোল্ড মেডেল আমি পেতে পারি যদি আমি ডিগ্রিটা ভালো করে করতে পারি। তারপর আমি বেঙ্গলি অনার্স নিলাম। তারপর স্যারদের অনেক এনকারেজমেন্ট, বিশেষ করে প্রিন্সিপাল স্যার অনেক আমাকে এনকারেজ করেছেন, আর ওটা স্যারেরও স্বপ্ন হয়ে গিয়েছিল। যখনই আমি কলেজে যেতাম তখন স্যার আমাকে সবসময়, স্যারের একটা কথাই আমার বেশি মনে পড়ে, স্যার সবসময় বলতেন যে আমার স্বপ্নটা ভাঙবি না। তখন এই কথাগুলো আমার মনে অনেক সময় খুশি লাগতো, কিন্তু ওটা আমার পড়তে আমাকে অনেক সাহায্য করতো, ওটা একটা আমার মোটিভেশন ছিল। কাঁঠালতলী থেকে মুজির আলীর রিপোর্ট, নিউজ বাংলা। সুজাপুর বিস্ফোরণ কাণ্ডে এবার তদন্তে নামলো ফরেনসিক দল। শনিবার সকাল থেকে সুজাপুরের প্লাস্টিক কারখানায় গিয়ে তদন্ত শুরু করে ফরেনসিক দলটি। পশ্চিমবাংলার সুজাপুর বিস্ফোরণ কাণ্ডে তদন্তে নামল ফরেনসিক দল। 2 সদস্যের এক ফরেনসিক দল শনিবার সকাল থেকেই সুজাপুরের ওই প্লাস্টিক কারখানায় গিয়ে তদন্ত শুরু করে। বিভিন্ন নমুনা তারা সংগ্রহ করেছে। ফরেনসিক দলের এক সদস্য বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে মেশিনে মেকানিক্যাল কোনো ফল্টের জন্যই এই ঘটনা ঘটে। নমুনা সংগ্রহের কাজ চলছে, খুব শীঘ্রই এ ব্যাপারে রিপোর্ট দেয়া হবে। তদন্ত চলছে, এখনো কনক্লুসিভ বলার মতন অবস্থা আছে, তবে অ্যাপারেন্টলি মনে হচ্ছে মেশিনের কোনো একটা মেকানিক্যাল ফল্ট হয়েছিল। ঠিক আছে, বিদ্যুৎ ব্যবস্থা কি দেখলেন এখানে? বিদ্যুৎ ব্যবস্থা যেটা আছে সেটাই নমুনা সংগ্রহ করলেন? হ্যাঁ, নমুনা এখনো সংগ্রহ করা চলছে, নেওয়া হয়েছে, আরো কিছু নেওয়া হবে। সন্দেহজনক কিছু পেয়েছেন? কেমিক্যাল কি কিছু ব্যবহার ছিল এখানে সাহেব? কেমিক্যাল কিছু ছিল? লুব্রিক্যান্ট তো থাকবেই একটা মেশিন চললে, যাতে ফ্রিকশন কম হয়। এই ধরনের মেশিন ছিল সাহেব, এক্সক্লুসিভ ছিল। বিগত দিনে কি এই ধরনের ঘটনা পরিস্থিতি আপনারা খতিয়েছেন? রিপোর্ট কতদিনের মধ্যে আসতে পারে সাহেব? খুব তাড়াতাড়ি। সুজাপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। দীর্ঘ লকডাউনের ধাক্কা কাটিয়ে ছন্দে ফিরল পর্যটন শিল্প। এমনই চিত্র দেখা গেল ডুয়ার্সের পর্যটন কেন্দ্রগুলিতে। বিধিনিষেধ মেনে প্রতিটি পর্যটন কেন্দ্রে ব্যাপক পরিমাণে পর্যটকদের ভিড় দেখা গেল। শীতের শুরুতেই পর্যটকদের পা পড়েছে ডুয়ার্স জুড়ে। অবশেষে আনলক 6 পর্যায়ে কিছুটা হলেও হাসি ফুটেছে পশ্চিমবাংলার ডুয়ার্সের পর্যটন শিল্পে। দীর্ঘ লকডাউনের ধাক্কা কাটিয়ে ছন্দে ফেরা শুরু হয়েছে পর্যটন শিল্পের। করোনা মহামারীর ধাক্কায় একেবারেই খাদের কিনারে পৌঁছে গিয়েছিল ডুয়ার্সের অর্থনীতির মূল স্তম্ভ পর্যটন শিল্প। সম্পূর্ণ লকডাউনে পর্যটন ব্যবস্থার সঙ্গে যুক্ত হোমস্টে লজ মালিক, জিপসি ওনার, ড্রাইভার, হোটেল মালিক সহ সবাই দুর্দশায় পড়েছিলেন। কিন্তু নতুন করে আবার ডুয়ার্সের পর্যটন শুরু হওয়াতে আশায় বুক বাঁধছেন পর্যটন ব্যবসায়ীরা। নভেম্বর মাস শুরু হতেই ধীরে ধীরে পর্যটকদের আনাগোনা শুরু হয়ে গিয়েছে। বিধি নিষেধ মেনে প্রতিটি পর্যটন কেন্দ্রগুলোতে ব্যাপক পরিমাণে পর্যটকের দেখা মিলছে। ডুয়ার্সের পর্যটন কেন্দ্রগুলোর মধ্যে অন্যতম জয়ন্তী। চারিদিকে বনাঞ্চল এবং জয়ন্তী পাহাড়ের কূলে জয়ন্তী নদীর অপূর্ব সৌন্দর্য সকলের মন মাতায়। খুলে গিয়েছে জঙ্গল সাফারি এবং অন্যান্য মুগ্ধকর স্থানগুলো। বড় মহাকাল, ছোট মহাকাল, পুকুরি পাহাড়, চুনিয়া, দুর্গম রাস্তা পাহাড়ের কূলে ডুয়ার্সের স্বর্গ লেপচাখা এবং অন্যান্য জায়গাগুলোতে ধীরে ধীরে পর্যটকদের সমাগম বাড়ছে। জঙ্গল সাফারি এবং অন্যান্য পর্যটন কেন্দ্রগুলোতে টিকিট আগের তুলনায় কিছুটা বেড়েছে। প্রতিটি পর্যটন কেন্দ্রের লজ এবং হোটেলগুলোতে কোভিড প্রটোকল বজায় রেখে চলছে স্যানিটাইজেশন। পর্যটন ব্যবসায়ী অয়ন নাইডু এ প্রসঙ্গে বলেন, ডুয়ার্সে নতুন করে পর্যটক আসতে
শুরু করেছে। ধীরে ধীরে সবকিছুই স্বাভাবিক হচ্ছে, তবে তার মাঝেও সচেতনতা বজায় রেখে পর্যটকদের ডুয়ার্সের আনন্দ দিতে আমরা প্রস্তুত রয়েছি। আলিপুরদুয়ার থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। ব্রু শরণার্থীদের পুনর্বাসনের বিরোধিতায় জয়েন্ট মুভমেন্ট কমিটির ডাকা জাতীয় সড়ক অবরোধ প্রত্যাহার করা হলেও কাঞ্চনপুর মহকুমায় আজও বন্ধ চলছে। এদিকে কালকের ঘটনায় দমকল কর্মী বিশ্বজিৎ দেববর্মার মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত 2 জনের মৃত্যু হয়েছে। কাঞ্চনপুরে রিয়াং শরণার্থীদের পুনর্বাসনের বিরোধিতায় জয়েন্ট মুভমেন্ট ফোরামের ডাকা অনির্দিষ্টকালের বন্ধ আজও চলছে কাঞ্চনপুর মহকুমায়। গতকাল অর্থাৎ শনিবার জয়েন্ট মুভমেন্ট ফোরামের জাতীয় সড়ক অবরোধকে কেন্দ্র করে বেশ কিছু অপ্রীতিকর ঘটনা সংঘটিত হয়। আন্দোলনকারীদেরকে প্রশাসনের পক্ষ থেকে রাস্তায় আটকানোর চেষ্টা করা হলে উভয় পক্ষের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। তাতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ লাঠিচার্জ এবং কাঁদানে গ্যাস ছুড়তে থাকে। পরে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠলে আন্দোলনকারীদের লক্ষ্য করে পুলিশ বেশ কয়েক রাউন্ড গুলি চালায়। গুলিতে শ্রীকান্ত দাস নামে এক আন্দোলনকারীর ঘটনাস্থলেই মৃত্যু হয়। মৃত শ্রীকান্তের বাড়ি কাঞ্চনপুর মহকুমার 10দা এলাকায়। তাছাড়া গুরুতরভাবে আহত হয় জয়েন্ট মুভমেন্ট কমিটির 7 জন সদস্য ও 15 জন পুলিশ টিএসআর এবং 1 জন দমকল কর্মী। গুরুতর আহতরা হল এক স্কুল ছাত্র, পানিসাগরের এসডিপিওর পিজি সমরজিৎ সিনহা, দমকল কর্মী বিশ্বজিৎ দেববর্মা। হরেকৃষ্ণ দেবনাথ, দীনেশ নাথ এবং বিশ্বজিৎ দেববর্মার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের জিবি হাসপাতালে পাঠানো হয়। সর্বশেষ খবরে জানা গেছে বিশ্বজিৎ দেববর্মার চিকিৎসা চলাকালীন মৃত্যু হয়েছে। সূত্রের খবর, বিশ্বজিৎ দেববর্মা নাকি আহতদের উদ্ধার করতে ঘটনাস্থলে গিয়েছিলেন, আর তখনই তিনি আন্দোলনকারীর রোষের মুখে পড়েন এবং তাকে বেধড়কভাবে লাঠি দিয়ে মারা হয়। এখন প্রশ্ন হলো, শুধুমাত্র খাকি পোশাক পরা ছিল বলে কি তার এভাবে মৃত্যু হলো? এর দায়ভার কে নেবে? এদিকে ঘটনার পর সন্ধ্যায় সাংবাদিক সম্মেলন করে উত্তর ত্রিপুরার জেলাশাসক নরেশ কুমার ভি জানিয়েছেন, এই ঘটনায় সব মিলিয়ে প্রায় 25 জন আহত হয়েছেন। তার মধ্যে পুলিশ কর্মীও রয়েছেন। একজনের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। মৃতের পরিবারকে 5 লক্ষ টাকা দেওয়ার ঘোষণা করেছে রাজ্য সরকার। আহতদের বিনামূল্যে চিকিৎসা করানো হবে। এদিকে শনিবার পেচারতলের গেস্ট হাউসে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী শান্তনা চাকমা এবং বিধায়ক ভগবান দাস ও জয়েন্ট মুভমেন্ট কমিটির প্রতিনিধিদের সাথে এক বৈঠকে সরকারিভাবে তাদের দাবি পূরণের আশ্বাস পেলে তারা পথ অবরোধ তুলে নেওয়ার সিদ্ধান্ত নেয় এবং আগামীকাল রাজ্য সরকারের সাথে আগরতলায় বৈঠকেরও দিন ঠিক করা হয়। এদিকে মৃত শ্রীকান্ত দাসের মরদেহ ময়নাতদন্তের পর আজ মিছিল করে তাকে তার বাড়িতে নিয়ে যাওয়া হবে। পাশাপাশি বিশ্বজিৎ দেববর্মার মৃতদেহ আগরতলা থেকে আজ এসে পৌঁছবে। জাতীয় সড়ক অবরোধ প্রত্যাহার করা হলেও কাঞ্চনপুরে বন্ধ চলবে জয়েন্ট মুভমেন্ট কমিটির পক্ষ থেকে, এমনটাই জানা গেছে। আমরা রিয়াং শরণার্থীদের এবং যারা জনজাতিরা আছেন সবাইকে বলবো যে আমরা আপনাদের বিরুদ্ধে নই, আমরা আমাদের অধিকার নিয়ে কথা বলছি, আপনাদের অধিকার নিয়ে কথা বলছি। আপনারা একবার ভেবে দেখুন, আপনারা যদি একই এক এলাকায় এত সংখ্যক মানুষ যদি একসঙ্গে বসবাস করেন, তাহলে যেহেতু এই ধরনের ঘটনা ঘটে যাচ্ছে, তাহলে এর পরিণতিটা বা এর শেষ কোথায় হবে? আমরাও চাই আপনারা ভালোভাবে একটা প্যাকেজ যে দিয়েছে সরকারের কাছে দাবি করুন, আপনাদেরকে আরও প্যাকেজ যেন ভালো দেওয়া হয় এবং সেই প্যাকেজ দিয়ে আপনাদেরকে আমাদের থেকে একটা নির্দিষ্ট দূরত্বে যাতে আমাদের মধ্যে যেই সুভাতৃত্বের সম্পর্ক 23 বছর ধরে আছে সেটা যেন বজায় থাকে। মিজোরামের রিয়াং শরণার্থীদের কাছেও আমরা আবেদন রাখছি এবং আমাদের যারা লোক যাদের সঙ্গে আমরা বড় হয়েছি, সে চাকমা কমিউনিটি হোক, রিয়াং কমিউনিটি হোক, সে যে কোনো জনজাতি কমিউনিটি হোক, যাদের সঙ্গে আমাদের পারিবারিক সম্পর্ক, তাদেরকে আমরা বলতে চাই যে আমরা আপনাদের বিরুদ্ধে নই, আমরা আপনাদেরই কথা বলছি, আপনাদের সঙ্গে আছি, আমি আপনাদেরই পরিবার। আমরা তাই আপনাদের আন্দোলন আমাদের বিরুদ্ধে যেন না হয়। আপনাদের দাবি দাবা আপনারা গণতান্ত্রিক পদ্ধতিতে সরকারের কাছে করুন, আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে সরকারের কাছে করছি। এখানে কোনো বিদ্বেষের কোনো জায়গা নেই। আমরা সবসময় শান্তিপ্রিয়, আমরা প্রিয় মানুষ, শান্তিতে বসবাস করতে চাই। কাঞ্চনপুর মহকুমা একটা কাঞ্চনপুর মহকুমাকে উন্নত কাঞ্চনপুর বানাতে চাই। আপনারাও এগিয়ে আসুন, সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাঞ্চনপুর মহকুমাকে শ্রেষ্ঠ মহকুমা বানাবো, এই আবেদনটুকু রাখবো সকল এর কাছে। ধর্মনগর থেকে বিকাশ ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ বাংলা। আজকের প্রাইম টাইম নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন নিউজ বাংলার পর্দায়।